Hello, my dear Varnal learners. Assalamu alaikum. This is Rifat Siddiqui, Senior Lecturer, Department of English, and I welcome you all here in this online rostrum of Milestone College. And I hope that you all are well and safe by the grace of Almighty. Anyway, our today's class starts with completing sentence. It's not a new item for you, and today we are going to complete the completing sentences from Sylhet Cadet College. And this question came as their test question in 2019. এবং যে বিষয়টা তোমরা সবাই জানো, আমরা যদি আমাদের আগের সিলেবাসের কথা বলে থাকি, আমাদের আগের সিলেবাসটাতে এই আইটেমটা আসতো আইটেম নাম্বার 4 বা আইটেম নাম্বার 4 হিসাবে। কিন্তু তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে তোমাদের হাতে ইতিমধ্যে পেয়ে গেছো তোমাদের রিভাইজড যে সিলেবাসটা, সেই সিলেবাসে কিন্তু এই আইটেমটার আইটেম নাম্বার 4 নয়, এখানে এই আইটেমটা এখন আসবে আইটেম নাম্বার 3 হিসাবে। এই বিষয়টা এখন থেকেই মাথায় নিয়ে নাও। এবং সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে মার্কসের ব্যাপারটা। আগে এখানে তোমার জন্য মার্কস ছিল 5, where you had to complete 10 completing sentences, but now instead of 5 এখন তুমি 5 এর পরিবর্তে এখানে মার্কস পাবে 7, and where you have to complete 14 completing sentences. That means আগে যেখানে তোমাকে 10টা সেন্টেন্স কমপ্লিট করতে হতো, সে জায়গাতে এখন তোমাকে মোট 14 বা মোট 14টা সেন্টেন্স তোমাকে কমপ্লিট করতে হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই খুব ভালো করে মাথাতে তোমাকে নিয়ে নিতে হবে এখনই। My dear young learners, today we are going to complete the completing sentences from Sylhet Cadet College. But before starting it, I would like to show you some of the key features regarding completing sentences. আসলে এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে অনেকবার আলোচনা করেছি, বাট আজকের এই ক্লাসটাতে আমি জাস্ট শুধু আগের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেটাই তোমাদেরকে আরেকবার একটু অল্প করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ফার্স্ট যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ এখানে, ইউজ সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস, এই কথাটাই কিন্তু আমাদেরকে সবকিছু বলে দেয়। এবং তোমাদের প্রশ্নের ভেতর কিন্তু এই অংশটুকু দেয়া থাকবে, অর্থাৎ তোমাকে যে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে সেটা কিন্তু অবশ্যই সেখানে একটি ক্লজ অথবা ফ্রেজ দিয়ে কমপ্লিট করতে হবে। কোনোভাবেই কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে কখনো তুমি কমপ্লিটিং সেন্টেন্স লিখতে পারবে না। এই বিষয়টা ভালো করে এখন থেকে মাথায় রাখবে। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, ফলো দ্য প্রিভিয়াস সেন্টেন্স। অনেকেই কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে সেখানে যে একটা ডিরেকশন দিয়ে দেওয়া থাকে, অর্থাৎ অনেক সময় যে সেন্টেন্সটা তোমাকে কমপ্লিট করতে বলা হয় তার ঠিক আগ মুহূর্তে বা তার ঠিক আগে আরেকটা সেন্টেন্স দেওয়া থাকে, সেটা ফলো না করেই আনসার করে ফেলে, সেটা না দেখেই আনসার লিখে ফেলে। এই কাজটাও কোনোভাবে করা যাবে না। অবশ্যই পুরো প্যাসেজটা পড়ে পুরো সেন্টেন্সটা দেখে তারপর সেই সেন্টেন্স অনুযায়ী তোমাকে আনসার করতে হবে। এবং এই বিষয়গুলো তোমার কাছে আরো অনেকখানি ক্লিয়ার মনে হবে যখন আমরা আজকের এই প্রশ্নটা সলভ করতে যাব, যখন আমরা দেখব। সুতরাং আশা করব ভালো করে বিষয়টা খেয়াল করবে। এবং থার্ড যে বিষয়টা, আনসার প্যাটার্ন, অনেক মারাত্মক একটা ভুল করে থাকে অনেক স্টুডেন্ট। সে বিষয়টা কি? সে বিষয়টা হচ্ছে এরকম, তুমি যখন কমপ্লিটিং সেন্টেন্সের আনসার লিখবে, অনেকেই আমরা যে বিষয়টা খেয়াল করি বা অনেকের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি, তারা শুধুমাত্র আনসারটা লিখে থাকে। অনেকে আবার শুধুমাত্র আনসারটা লিখে তার নিচে আন্ডারলাইন করে দেয়। এই কাজটা কোনোভাবেই করা যাবে না। তোমাকে অবশ্যই কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ ফুল সেন্টেন্সটা লিখে আনসারটা লিখে সেই আনসারটা নিচে আন্ডারলাইন করতে হবে, শুধুমাত্র আনসার নয়। তো আশা করব এই বিষয়গুলো ভালো করে খেয়াল করলে এবং আমাদের আজকের যে প্রশ্নটা সিলেট থেকে যে প্রশ্নটা আমরা করতে যাচ্ছি, সিলেট ক্যাডেট কলেজের যে প্রশ্নটা ভালো করে খেয়াল করলে, এখানে স্ট্রাকচারগুলো খেয়াল করলে আশা করি তুমি অনেকখানি ইমপ্রুভ করবে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। মাই ডিয়ার স্টুডেন্টস, দেয়ার ইউ সি আওয়ার টুডেস কোয়েশ্চেন। সিলেট ক্যাডেট কলেজ থেকে আমরা টেস্ট প্রশ্নটা যেটা 2019 সনে এসেছিল, সেখান থেকে কমপ্লিটিং সেন্টেন্সটা প্রশ্নটা আমরা এই মুহূর্তে আমাদের সামনে দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নে এই হেডিংটাই থাকে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস, অর্থাৎ তোমাকে এখানে কমপ্লিটিং সেন্টেন্সের আনসারগুলো লিখতে হবে ফ্রেজ আকারে অথবা ক্লজ দিয়ে। কোনোভাবে একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে কখনো কমপ্লিটিং সেন্টেন্সের আনসার লেখা যাবে না। এবং এখানে প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আমরা মার্কস পাচ্ছি 0.5 করে, মোট 10টা কমপ্লিটিং সেন্টেন্স, এবং এর জন্য মার্কস হচ্ছে 5। যদিও তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের সময় কিন্তু মোট 14টা কমপ্লিটিং সেন্টেন্স তোমাকে কমপ্লিট করতে হবে এবং তার জন্য মার্কস থাকবে 7। তাহলে চলো আমরা এক এক করে প্রত্যেকটা প্রশ্ন আগে দেখে নিই। নাম্বার 1,
বা নাম্বার এ, হ্যাভ কনফিডেন্স অ্যান্ড ওয়ার্ক হার্ড, যে নিজের উপর আত্মবিশ্বাস রাখো এবং কঠোর পরিশ্রম করো, সাকসেস উইল বি ইয়োর্স, তাহলে সাফল্যটা তোমাকে ধরা দেবে। নাথিং ইজ ইম্পসিবল ফর এ ম্যান হু, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। হু যে রিলেটিভ প্রোনাউনটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, হু এই রিলেটিভ প্রোনাউনটা থাকার ফলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারছি এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং সেভাবে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। নাম্বার বি, দ্য বয় ওয়াজ ইনডিফারেন্ট, উদাসীন, ইনডিফারেন্ট শব্দের অর্থ। ইফ হি হ্যাড স্টাডিড হার্ড, এখানে ইফযুক্ত অংশটুকু দেখে বুঝতে পারছো এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স এবং সেই সাথে ইফ হি হ্যাড স্টাডিড অর্থাৎ এখানে ইফযুক্ত অংশটুকু আছে পাস্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। নাম্বার সি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। নাম্বার সিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেয়ার আর মেনি অবস্টাকলস, যে শব্দের অর্থটা হচ্ছে বাধা। দেয়ার আর মেনি অবস্টাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস, অর্থাৎ আমাদের সাফল্যের পথে অনেক বাধা আসে। উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, এবং এখানেও কিন্তু আমরা একটি নতুন একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সো দ্যাট থাকলে যে বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা আনসার দেখতে গিয়ে নিশ্চয়ই বিষয়টা খেয়াল করব। নাম্বার ডি যেটা রয়েছে, ইট ওয়াজ এ লং টাইম সিন্স, এই সিন্সের স্ট্রাকচারটা আমরা ভালো করে খেয়াল করব এবং সিন্সের ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম রয়েছে, সে বিষয়টা আমরা খেয়াল করব এবং দুটো ক্লজের মাঝখানে বসবে সিন্সটা। নাম্বার ই যেটা, আই হ্যাভ মিসড দ্য ফ্লাইট, ডু ইউ নো ওয়েন, এবং শেষে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এখানে আছে, সেটাও আমরা খেয়াল করব আনসারটা করবার সময়। নাম্বার এফ দেখতে পাচ্ছ এবার, কারাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স শব্দের অর্থটা হচ্ছে বাধা। কারাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়নের পথে দুর্নীতি একটি বড় বাধা। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটা থাকলে আমাদেরকে কি করতে হবে, আসলে প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু এক একটা স্ট্রাকচার, আমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে যে এই স্ট্রাকচারটা কি, এবং সেই স্ট্রাকচারটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে যাতে আমরা আনসার করবার সময় স্ট্রাকচারটা ভালো করে আমরা খেয়াল করতে পারি। নাম্বার জি এবার খেয়াল করবে, আই ওয়েন্ট টু আ বুক ফেয়ার, হ্যাড ইউ রিকোয়েস্টেড মি, এটিও কিন্তু একটি কন্ডিশনাল সেন্টেন্স এবং অনেক সময় আমরা দেখতে পাই কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু ইফ ছাড়া এরকম হ্যাড দিয়েও শুরু হতে পারে, এই বিষয়টা ভালো করে দেখবে। নাম্বার এইচ এবার দেখো, মাই মাদার ওক মি আপ, পাস্ট টেন্স রয়েছে, ওয়েক থেকে ওক। মাই মাদার ওক মি আপ, শি টোল্ড মি দ্যাট আই উড মিস দ্য ট্রেন আনলেস যদি না, এটিও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স এবং আনলেস কথাটার ভেতরে কিন্তু একটি নেগেটিভ ওয়ার্ড রয়েছে, যদি না, এবং কিভাবে আনসারটা করে আমরা যখন দেখব, বোর্ডে গিয়ে যখন আমরা আনসারগুলো লিখব, আশা করব বিষয়টা তখন সে সময় খুব ভালো করে খেয়াল করবে। এবং নাম্বার আই, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস, আমার শৈশবকালটা একদম খুব সুখে পরিপূর্ণ ছিল। উড দ্যাট কিন্তু নিজেও একটি স্ট্রাকচার, উড দ্যাট থাকলে কি করতে হয়, উড দ্যাটের পর বাকি অংশটুকু আমরা কিভাবে ফিল আপ করবো সেটাও আমরা দেখব। এবং দ্য লাস্ট ওয়ান, নাম্বার জে, আই থিঙ্ক ইউ আর নট পাংচুয়াল ইন স্টাডিজ, বি পাংচুয়াল, লেস্ট, খুবই ইন্টারেস্টিং একটি স্ট্রাকচার। লেস্ট থাকলে কিভাবে এর পরের অংশটুকু ফিল আপ করতে হয় আমরা নিশ্চয়ই এখন আনসার করতে গিয়ে আমরা বিষয়গুলো দেখে নেব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ সিন অল দ্য কোয়েশ্চেন্স দেয়ার, এবং এখন আমরা বোর্ডে গিয়ে প্রত্যেকটা একটা করে আমরা বোর্ডে সলভ করব এবং সেই সাথে এখানে যে 10টা প্রশ্ন রয়েছে, 10টা প্রশ্ন সলভ করতে গিয়ে 10টা প্রশ্নে যে 10 রকম স্ট্রাকচার রয়েছে সেগুলো আমরা ভালো করে আমাদের মাথায় নিয়ে নেব এখন। আশা করব তোমরা সবাই আমাকে হেল্প করবে এবং প্রত্যেকটা স্ট্রাকচার ভালো করে দেখে নেবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট দেম। I hope that you have seen our today's question meticulously. আমি আশা করব তোমরা আজকের আমাদের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করেছো, ভালো করে দেখেছো। এখন আমরা আনসারগুলো লিখতে যাচ্ছি এবং এই থেকে যে পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্স আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স এখানে লিখে আনসারগুলো লিখতে যাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবে। নাম্বার এ, উই আর গোয়িং টু স্টার্ট উইথ নাম্বার এ, হ্যাভ কনফিডেন্স অ্যান্ড ওয়ার্ক হার্ড, অর্থাৎ তোমার ভিতর কনফিডেন্স থাকতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে। Success will be yours, তখনই সাফল্যটা তোমার হবে। Nothing is impossible for a man who, অর্থাৎ আমাদের আজকের কমপ্লিটিং সেন্টেন্সের ফার্স্ট যে নিয়মটা, সেখানে এখানে এই হুটা দেখে আমরা বুঝতে পারছি এটি একটি রিলেটিভ প্রোনাউন, পাশাপাশি কমপ্লেক্স সেন্টেন্স, এবং একটি কমপ্লেক্স সেন্টেন্সে যা হয়
সবসময় একটি কমপ্লেক্স সেন্টেন্সে ফাইনাইট ভার্বের সংখ্যা থাকবে দুটো। এখানে যেমন একটি ভার্ব রয়েছে, এর পাশাপাশি কিন্তু আমাকে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে আরেকটি ভার্ব দিয়ে, এবং এখানে যেহেতু অলরেডি একটি রিলেটিভ প্রোনাউন রয়েছে, সুতরাং আমরা এখানে সেন্টেন্সটা লিখতে পারি এখন এইভাবে, নাথিং ইজ ইম্পসিবল ফর এ ম্যান হু ওয়ার্কস হার্ড। অর্থাৎ একজন মানুষ যিনি পরিশ্রম করেন তার জন্য নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। আশা করব এরকম করে আরো প্র্যাকটিস করলে এই নিয়মটা তোমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে আসবে। নাম্বার বি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দ্য বয় ওয়াজ ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট শব্দের অর্থটি হচ্ছে নির্বিকার, অর্থাৎ উদাসীন থাকা এরকম অর্থে। ইফ হি হ্যাড স্টাডিড হার্ড, এটি হচ্ছে আমাদের আজকের যে সেন্টেন্সটা এখানে, ইফ হি হ্যাড স্টাডিড হার্ড। এখানে ইফ এই অংশটুকু দেখে নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বুঝে গেছো এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে এটি কি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড নাকি থার্ড কন্ডিশনাল? অবশ্যই এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে এখানে ইফ যুক্ত অংশটুকু যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পর একটি হ্যাড, এবং তারপর যদি ভার্বের V3 হয় তাহলে সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটি। যেমন এখানে হি রয়েছে, অক্সিলারি ভার্ব হ্যাড রয়েছে, এবং তারপর ভার্বের V3 রয়েছে। যেহেতু এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, সেহেতু থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে যে স্ট্রাকচারটা এখন ফলো করতে হবে, একটি সাবজেক্ট দিতে হবে, সাবজেক্টের পর এখানে আমাদেরকে উড, কুড অথবা মাইট, এবং তারপর হ্যাভ, অর্থাৎ উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তিনটি থেকে যে কোনো একটি দিতে পারি আমরা, এবং তারপর ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে তারপর অবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স আমরা এই মুহূর্তে বানাতে যাচ্ছি। সেই হিসাবে যেটা হবে এখন, দ্য বয় ওয়াজ ইনডিফারেন্ট, আমাদেরকে এই সেন্টেন্সটা ফলো করেই নেক্সট অংশটুকু লিখতে হবে। দ্য বয় ওয়াজ ইনডিফারেন্ট ইফ হি হ্যাড স্টাডিড হার্ড, সে যদি ভালো করে পড়ালেখা করত তাহলে হি যে সাবজেক্টটা রয়েছে আমরা প্রথমে দিয়ে নিলাম এখানে, হি উড হ্যাভ, তারপর ভার্বের V3 মেড, এটা ভার্বের V3 হিসেবে এখানে বসেছে। হি উড হ্যাভ মেড আ গুড রেজাল্ট, হি উড হ্যাভ মেড আ গুড রেজাল্ট, অর্থাৎ সে যদি ভালো করে পড়ালেখা করত তাহলে হয়তো সে একটা ভালো রেজাল্ট করতে পারত। এই হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটি। খুব ভালো করে স্ট্রাকচারটা তোমাকে দেখতে হবে, কারণ কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে একটা বড় অংশ জুড়ে রয়েছে। খুব ভালো করে স্ট্রাকচারগুলো তোমাকে দেখতে হবে এক্ষেত্রে। নাম্বার সি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, there are many obstacles in our way to success, অর্থাৎ আমাদের সাফল্যের পথে অনেক বাধা। obstacle শব্দের অর্থটি হচ্ছে বাধা। we must work hard so that, এখানে so that আমাদের এই মুহূর্তের যে স্ট্রাকচার, খুব ভালো করে খেয়াল করবে এই স্ট্রাকচারটি। তো এখানে so that যখন আমরা দেখতে পাবো, সবসময় খেয়াল করব so that কিন্তু দুটো ক্লজের মাঝখানে থাকে, এবং খুব ভালো করে খেয়াল করবো আমরা so that এর বাম পাশে অংশটুকু যদি কখনো আমরা দেখতে পাই প্রেজেন্ট টেন্সে রয়েছে, যদি এই অংশটুকু প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা যেটা করব so that এর পরের অংশটুকে সাবজেক্ট দিয়ে আমরা ক্যান দিয়ে, ক্যান যেহেতু একটি মডাল অক্সিলারি ভার্ব, আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব, এবং মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। সুতরাং আমরা এটা খেয়াল করব। সো দ্যাট এর আগের অংশটুকু যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সো দ্যাট এর পরের অংশটুকু আমরা লিখতে গিয়ে প্রথমে একটি সাবজেক্ট দিব, তারপর ক্যান দিয়ে, তারপর ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা কমপ্লিট করতে পারি। আবার যদি সো দ্যাট এর বাম পাশের অংশটুকু যদি কখনো আমরা দেখতে পাই পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ঠিক এই অংশটুকু ক্যানের পরিবর্তে আমরা কুড দিয়ে কমপ্লিট করতে হবে আমাদেরকে। বাট ক্যান হোক বা কুড হোক, দুটোর পরে কিন্তু সবসময় বসবে ভার্বের বেস ফর্ম। তো আমরা এখন সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি, we must work hard so that, যেহেতু এই অংশটুকু প্রেজেন্ট টেন্সে রয়েছে, we must work hard so that we can achieve, success,
we must work hard so that we can achieve success. তো এখানে so that এর পর আমরা সাবজেক্ট দিয়েছি, তারপর নিয়ম অনুযায়ী can দিয়েছি, এবং can এর পর আমরা একটি ভার্বের বেস ফর্ম অ্যাচিভ, এটার অর্থ হচ্ছে অর্জন করা, we can attain এখানে হতে পারতো, অ্যাচিভ এখানে হয়েছে, সাকসেস সাফল্য। এভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করেছি। আশা করব খুব ভালো করে স্ট্রাকচারটা তুমি খেয়াল করবে। Our next completing sentence starts with number D. It was a long time since, তারপর এখানে গ্যাপ রয়েছে, এবং এখানে আমাদের আর কোনো প্রিভিয়াস কোনো সেন্টেন্স দিয়ে দেওয়া নেই, অর্থাৎ আমরা এখানে চাইলে আমাদের ইচ্ছে মতন সেন্টেন্সটা লিখতে পারি। সুতরাং আমরা খুব ভালো করে এখানে সেন্টেন্সটা খেয়াল করব। এবং ইট ওয়াজ এ লং টাইম সিন্স, এখানে সিন্স এটাই কিন্তু একটি স্ট্রাকচার, খুব কমন একটি স্ট্রাকচার। আমরা খুব ভালো করে খেয়াল করব, যখন কোনো সেন্টেন্সের দুটো ক্লজের মাঝখানে এরকম জায়গাটাতে সিন্স থাকবে এবং সিন্স দ্বারা টাইম বা সময় বোঝাবে, তখন আমরা খেয়াল করব যদি সিন্সের আগের অংশটুকু অর্থাৎ বা দিকের অংশটুকু আমরা কখনো দেখতে পাই, অর্থাৎ সিন্স যদি কখনো মাঝখানে বসে, প্রথম অংশটুকু যদি আমরা দেখতে পাই প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে যেটা হবে, তাহলে পরের অংশটুকু হবে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিলে এখানে হয়ে যাবে। বাট সিন্সের আগের অংশটুকু যদি কখনো আমরা দেখতে পাই পাস্ট টেন্সে রয়েছে, যদি কখনো পাস্ট টেন্সে থাকে, তাহলে এর পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাড এবং তারপর ভার্বের V3 দিয়ে আমাকে এখানে কমপ্লিট করতে হবে। এই স্ট্রাকচারটা আমরা এই মুহূর্তে এখানে ফলো করব। এখানে আজকের আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্সের এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি সিন্স তো এখানে মাঝখানে রয়েছে এবং সিন্সের বাঁ দিকের অংশটুকু রয়েছে পাস্ট টেন্সে, সুতরাং আমাকে ডান দিকের অংশটুকু পাস্ট পারফেক্ট দিয়ে ফিল আপ করতে হবে। ইট ওয়াজ এ লং টাইম সিন্স আই হ্যাড মেট হিম লাস্ট। আমরা এইভাবে একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারি, এবং এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল হয়ে এই মুহূর্তে হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট রয়েছে, অক্সিলারি ভার্ব হ্যাড রয়েছে এবং ভার্বের V3 মেট, এবং বাকিটুকু আমরা ইচ্ছে মতন এক্সটেন্ড করতে পারি। সুতরাং সিন্সের স্ট্রাকচারটা ভালো করে অংশটুকু যদি আমরা দেখতে পারি, আশা করব কখনো সেন্স নিয়ে কোনো স্ট্রাকচার তোমার কখনো ভুল হবে না। খুব ইজি একটি সেন্টেন্স দিয়ে শুরু হতে যাচ্ছে, নাম্বার ই। আই হ্যাভ মিসড দ্য ফ্লাইট, অর্থাৎ আমি ফ্লাইটটা মিস করেছি। এখানে আই হ্যাভ এটি কিন্তু কন্ট্রাক্টেড ফর্মে এখানে আছে, ভালো করে খেয়াল করবে। ডু ইউ নো ওয়েন, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমাকে সেন্টেন্সটা এখানে ইন্টারোগেটিভ ফর্মে লিখতে হবে। ডু ইউ নো when the next flight will come অথবা will arrive, আমরা অনেকভাবে আনসারটা লিখতে পারবো। ডু ইউ নো when the next flight will arrive or will come, এভাবে আমরা চাইলে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি, এবং এভাবে এরকম ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করলেই এই টাইপের প্রবলেমগুলো নিয়ে কখনোই তোমার কোনো সমস্যা হবে না। এই মুহূর্তে আমরা নাম্বার এফ দেখতে পাচ্ছি, কারাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়নের পথে কারাপশন বা দুর্নীতি হচ্ছে মেইন বা মূল বাধা, হিন্ড্রেন্স শব্দের অর্থ হচ্ছে বাধা। ইট ইজ হাই টাইম, এবং আমাদের এই মুহূর্তের স্ট্রাকচার ইট ইজ হাই টাইম, স্ট্রাকচারটা আমরা একটু ভালো করে খেয়াল করবো। এখানে যদি কোনো সেন্টেন্স আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এই দুটো ফ্রেজ দেখতে পাই, তাহলে আমাকে যে স্ট্রাকচারটা ফলো করতে হবে, অর্থাৎ ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এই দুটোর পরেই প্রথমে বসবে এটি সাবজেক্ট, এবং সেই সাবজেক্টের পর আমাকে দিতে হবে ভার্বের পাস্ট ফর্ম। এভাবে আমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই দুটোর ভেতর যে কোনো একটি যদি কখনো আসে, তারপর আমি দেবো সাবজেক্ট এবং সেই সাবজেক্টের পরে দেবো ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু আমাদের আজকের এই সেন্টেন্সটাতে রয়েছে ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়, এটি সময়, এরকম অর্থটা এখানে প্রকাশ করছে। ইট ইজ হাই টাইম উই raised our voice against corruption. It is high time, এটাই উপযুক্ত সময়, we raised our voice against corruption। এখানে
যেহেতু ইট ইজ হাই টাইম রয়েছে, এরপর সাবজেক্ট এবং সেই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে এবং বাকি অংশটুকু আমরা সেন্টেন্সটাকে একটি কমপ্লিট সেন্টেন্স করার জন্য, আমরা মিনিংফুল সেন্টেন্স করবার জন্য আমরা লিখেছি। সুতরাং এই সহজ স্ট্রাকচারটি ভালো করে দেখে থাকলে ইনশাআল্লাহ এই ধরনের আইটেমগুলো নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না। We are going to start with number G now. I went to book fair. আমি বই মেলাতে গিয়েছিলাম। Had you requested me? Had you requested me? এখানে এই অংশটুকু যদি আমরা খুব ভালো করে খেয়াল করি, এখানে had you requested me এই অংশটুকু কি স্ট্রাকচার হতে পারে যদি আমি একটু ভালো করে খেয়াল করি। এখানে আমরা একটু আগে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স করেছি এবং সেই মুহূর্তে আমরা করেছিলাম থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, এবং এই মুহূর্তেও কিন্তু আমাদের সামনে যে কন্ডিশনাল সেন্টেন্সটি রয়েছে সেটিও কিন্তু থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ had you requested me এই অংশটুকু কিন্তু চাইলে আমরা এভাবেও লিখতে পারতাম, if you had requested me, এভাবেও কিন্তু আমরা চাইলে লিখতে পারতাম, এবং এভাবেও কিন্তু চাইলে কন্ডিশনাল সেন্টেন্স আমরা লিখতে পারি। সেকেন্ড বা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এভাবেও হতে পারে, হ্যাড দিয়ে শুরু হতে পারে। তাহলে দেখো, যেহেতু থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা ইতিমধ্যে জেনে গেছি, যে প্রথম অংশটুকু যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে নেক্সট অংশটুকুতে গিয়ে আমাদের সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এবং তারপর ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়, এবং এভাবে আমরা সেন্টেন্সটা এই মুহূর্তে কমপ্লিট করব। I went to book fair. Had you requested me? তুমি যদি আমাকে রিকোয়েস্ট করতে, I would have come with you. I would have come, এই come কিন্তু এটা ভার্বের V3 হিসেবে এখানে এসেছে। come, came, come, আর would have, could have অথবা might have, তিনটা থেকে কিন্তু যে কোনোটা আমরা চাইলে ইউজ করতে পারি। I could have accompanied you এরকম অর্থেও এখানে বসতে পারতো। সুতরাং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আমরা এই মুহূর্তে দেখলাম, অনেক সময় if ছাড়াও কিন্তু ভেতর থেকে had এটা সামনে এসেও কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে বসতে পারে। এই স্ট্রাকচারটা আমাদেরকে নোট রাখতে হবে, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে এসে থাকে। We are going to start with number H now. My mother woke me up. আমার মা আমাকে ঘুম থেকে উঠিয়েছিলেন। wake প্রেজেন্ট ফর্ম, woke হচ্ছে পাস্ট ফর্ম। She told me that, উনি আমাকে বলেছিলেন যে I would miss the train, আমি হয়তো ট্রেনটা মিস করতাম, unless শব্দের অর্থ কিন্তু যদি না, এবং যখনই unless আমরা দেখবো একটা বিষয় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, unless এর পরের যে অংশটুকু আমরা কমপ্লিট করতে যাচ্ছি এই মুহূর্তে, unless শব্দটির ভেতর কিন্তু নেগেটিভ বা না কথাটা রয়েছে। সুতরাং পরের যে অংশটুকু বা পরের যে ক্লজটুকু আমরা আনসার লিখতে যাচ্ছি সেখানে কিন্তু নতুন করে নেগেটিভ আর কোনো কিছু আমরা দেব না, খেয়াল করবো আমরা। আর যেহেতু এই সেন্টেন্সটা পাস্ট টেন্স, খেয়াল করবো আমরা, she told me, এখানে told যে ভার্বটা দেখতে পাচ্ছ পাস্ট টেন্সে রয়েছে, সুতরাং সেই হিসেবে কিন্তু নেক্সট অংশটুকু আমাদেরকে ফিল আপ করতে হবে। She told me that I would miss the train unless I got up early. এবং এখানে আরেকটা কথা না বললেও না, কমপ্লিটিং সেন্টেন্স লিখতে গিয়ে কিন্তু শুধুমাত্র আনসার লিখলে হবে না, অবশ্যই পুরো অংশটুকু, অর্থাৎ অ্যাটলিস্ট যেই সেন্টেন্সটাতে গ্যাপ রয়েছে সেই সেন্টেন্সটা তো তোমাকে লিখতেই হবে। সেটুকু লিখে আনসার লিখে তারপর তোমাকে নিচে এখানে আন্ডারলাইন করতে হবে, এবং এই বিষয়টা কোনোভাবে ভুলে গেলে চলবে না। আশা করবো খুব ইজিলি বিষয়টা বুঝতে পেরেছো, এবং আনলেস যুক্ত সেন্টেন্সগুলো আসলে কখনোই এই ভুলগুলো করবে না। নাম্বার I নাও। My childhood was full of happiness. আমার শৈশবকাল ছিল পুরোপুরি খুব হ্যাপি বা খুব সুখে পরিপূর্ণ। Would that এই স্ট্রাকচারটা যখন আমরা দেখবো তখন আমাকে অবশ্যই একটি স্ট্রাকচার আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই স্ট্রাকচারটি হচ্ছে would that এর পর একটি প্রথমে সাবজেক্ট বসবে, এবং সেই সাবজেক্টটা দেওয়ার পর এখানে দিতে হবে ভার্বের পাস্ট ফর্ম, এবং তারপর সেন্টেন্সকে আমরা যে কোনো ভাবে এখানে অবজেক্ট দিয়ে সেন্টেন্সটাকে এক্সটেন্ড করতে পারি। অর্থাৎ আমরা এখানে যেভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে যাচ্ছি, would that যেহেতু রয়েছে, আমি এখন একটি সাবজেক্ট নিয়ে আসবো, এবং যে কথাটা তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের শুরুতেই বলেছি, অবশ্যই কিন্তু আমাকে প্রিভিয়াস সেন্টেন্সটা ফলো করতে হবে। এখানে আমার প্রিভিয়াস যে সেন্টেন্সটা রয়েছে অথবা যে ক্লু সেন্টেন্সটা রয়েছে সেখানে বলা হয়েছে মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস, অর্থাৎ এটা আমার সম্পর্কে বলা হয়েছে। সুতরাং এখানে সাবজেক্ট অবশ্যই হবে আমি। আর
I would that আমি এখানে যেমন এখানে চাইলে could ইউজ করতে পারি I could become a child again অর্থাৎ would that I could become a child again অর্থাৎ এখানে সাবজেক্ট হিসেবে I আমরা ইউজ করেছি তারপর এখানে could এটা যদি একটি মডাল অক্সিলারি ভার্ব হিসেবেও ইউজ হয় আর যেহেতু আমরা জানি যে যখনই আমরা কোনো মডাল অক্সিলারি ভার্ব ইউজ করব অর্থাৎ ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড প্রত্যেকটা মডাল অক্সিলারি ভার্বের পর অবশ্যই কিন্তু আমাকে ভার্বের বেস ফর্ম দিতে হবে যেমন কিনা আমরা এখানে বিকাম দিয়েছি এভাবে আমি একটি সেন্টেন্স লিখেছি আমি কিন্তু চাইলে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একভাবেই কিন্তু আনসার লেখা যায় না আমরা চাইলে নানাভাবে আনসারটা লিখতে পারি যেমন আমি চাইলে কিন্তু আনসারটা এভাবে লিখতে পারতাম would that I got back those days I got back those days আমি যদি সেই দিনগুলো আবার ফিরে পেতে পারতাম would that I got back those days সুতরাং কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কখনোই কিন্তু নির্দিষ্ট কোনো একটি আনসার লিখলেই হবে এরকমটা মনে করার কোনো কারণ নেই আনসারটা নানাভাবেই হতে পারে আমাদের আজকের সিলেট ক্যাডেট কলেজ থেকে আমরা শেষ যে কমপ্লিটিং সেন্টেন্সটা এই মুহূর্তে দেখতে যাচ্ছি নাম্বার জে I think you are not punctual in studies. Punctual অর্থাৎ যারা সময়ানুবর্তিতা মেনে চলে তাদেরকে বলা হয় punctual. But I think you are not punctual in studies. অর্থাৎ তুমি লেখাপড়ায় কোনোভাবে সময় মেনে লেখাপড়া করো না। Be punctual. Lest আমাদের আজকের যে স্ট্রাকচারটা শেষ স্ট্রাকচার lest. Very interesting. Lest শব্দের অর্থ হচ্ছে নতুবা নয়তো তা না হলে এরকম অর্থ প্রকাশ করে থাকে এবং এক্ষেত্রেও কিন্তু তুমি কোনো স্ট্রাকচারের বাইরে যেতে পারবে না এখানেও তোমাকে একটি স্ট্রাকচার ফলো করতে হবে এবং সেটা হচ্ছে লেস্টের পর একটি সাবজেক্ট তোমাকে দিতেই হবে সেই সাবজেক্টের পর আমরা ইউজ করব শুড অথবা মাইট অর্থাৎ শুড বা মাইট থেকে আমরা চাইলে যে কোনোটাই আমরা ইউজ করতে পারি এবং শুড বা মাইট যেটার কথা আমি ইতিমধ্যে তোমাদেরকে বলেছি দুটোই কিন্তু মডাল অক্সিলারি ভার্ব সেহেতু মডাল অক্সিলারি ভার্বের পর অবশ্যই তোমাকে একটি ভার্বের বেস ফর্ম দিতে হবে সেটা আমরা দেব এবং তারপর অবজেক্ট বা সেন্টেন্সটাকে আমরা এভাবে আমরা এক্সটেন্ড করব তবে একটি কথা কিন্তু কোনোভাবে ভুললে চলবে না লেস্ট শব্দটি কিন্তু নিজেই নেগেটিভ অর্থাৎ লেস্টের পর নতুন করে আর নেগেটিভ সেন্টেন্স বানানোর কোনো প্রয়োজন নেই লেস্ট কথাটার ভেতরেই কিন্তু নেগেটিভ বা না বোধক শব্দটা আছে খেয়াল করবো আমরা এই মুহূর্তে বি পাংচুয়াল অর্থাৎ তোমাকে পাংচুয়াল হতে হবে অথবা তুমি পাংচুয়াল হও সময়ানুবর্তিতা মেনে চলো লেস্ট নতুবা তা না হলে ইউ should fail in the exam অর্থাৎ যেহেতু এখানে স্টাডিজ নিয়ে বলা হয়েছে I think you are not punctual in studies সেহেতু আমরা এখানে এক্সাম কে এনেছি be punctual lest you should fail in the exam এভাবে কিন্তু চাইলে আমরা একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি লেস্টের স্ট্রাকচারটা ভালো করে দেখে নিয়ে Last but not the least, my dear Vernal learners, I hope that you have enjoyed our today's class. এবং আমি আশা করব আজকে যে আমরা 10টা সেন্টেন্স কমপ্লিট করেছি এই 10টা স্ট্রাকচার যদি তুমি ভালো করে খেয়াল করো সেটা কমপ্লিটিং সেন্টেন্সটা আরো ভালো করে বুঝতে তোমাকে সাহায্য করবে তবে এখানে কিন্তু একটি কথা কোনোভাবে ভুললে চলবে না আগে যেখানে কিন্তু মাত্র 10টা সেন্টেন্স তোমাকে কমপ্লিট করতে হতো সেখানে কিন্তু now you have to complete 14 sentences so you have to practice it more and more এবং অনেকগুলো স্ট্রাকচার তোমাকে ভালো করে অনেক প্র্যাকটিস করতে হবে এবং আশা করা যায় ইনশাআল্লাহ তুমি যদি ভালো করে স্ট্রাকচারগুলো দেখো তাহলে এই আইটেমটাতে তুমি ভালো করতে পারবে এবং আরেকটা কথাও কোনোভাবে ভুললে চলবে না তোমার কিন্তু গ্রামার আইটেম থেকেও বেশ কতগুলো ইজি আইটেম সরিয়ে দেওয়া হয়েছে যেমন আর্টিকেল তো সুতরাং এরকম আইটেমগুলো সরিয়ে দেওয়ার ফলে তোমাকে অবশ্যই আরো অনেক বেশি এফোর্ট দিতে হবে এবং লাস্ট অফ অল আমি আশা করব কোনোভাবেই তুমি তোমার যে প্রচেষ্টা বা তোমার যে চেষ্টাটা রয়েছে সেটাকে কোনোভাবেই ছেড়ে দেবে না এবং এভাবেই এফোর্ট দিয়ে পড়তে থাকবে লাস্ট অফ অল আই হোপ দ্যাট ইনশাআল্লাহ ইউ উইল ডু বেটার ইন আওয়ার এক্সাম No more today. See you in another class. Goodbye.